আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। কারণ যেদিনই আমি কোনো ঝামেলাপূর্ণ একটা কোনো মামলা শুনানি করি, সেই দিনই মনে হয় যেন এই ঘটনাটা আমার শেয়ার করা উচিত। কারণ দেখা গেছে যে কোথাও না কোথাও কারো না কারোর সাথে ঘটনাটা না কোনোভাবে মিলেই যায়। তো যদিও আমার এই ঘটনা শোনার পরে যদিও কেউ এই পথে পা বাড়ায়, হয়তো সে সাবধান হয়ে যাবে। তা আমার এই মেসেজটা হয়তো তাদের জন্য খুবই উপকারী হয়ে পড়বে। এই জন্য আমার মনে হলো যে আজকের ঘটনাটা আমি শেয়ার করি। আজকে আমার একটা মামলা ছিল, সেটা হলো নারী শিশু নির্যাতন আইনের ৯-১ ধারার মামলা। এবং সেই ঘটনাটা খুবই মর্মাহত একটা ঘটনা। আজকের ঘটনার আসামির বাড়ি ঢাকা শহরেই। তার ঢাকা শহরে ৩-৪টা বাড়ি আছে এবং খালি জায়গা আছে। যাই হোক, একটা খালি জায়গার মধ্যে সে এক লোককে হোটেল ভাড়া দেয়। নর্মাল হোটেল, টিন শেড দিয়ে যে হোটেলগুলো থাকে না, ওই রকম একটা হোটেল ভাড়া দেয়। তো ওই হোটেলের মালিক ওইখানে হোটেলও চালাতো এবং তার পরিবার নিয়ে থাকতো। পরিবারে তার সন্তানরা ছিল, একদম একটা মেয়ে ছিল, যে বিবাহিত মেয়ে, যেই মেয়ের হাজব্যান্ড বাইরে থাকে। হ্যাঁ, তার সন্তান আছে একটা। তো ওই যে আসামি আজকে, সে ওই জায়গার মালিক। ওই দেখা গেছে ভাড়া তোলার জন্য ওই হোটেলে মালিকের কাছে যাওয়া আসা হইতোই তার। তো ওই ভাড়াটিয়ার কাছে যাওয়া আসার পথে দেখা গেছে যে ওই যে তার মেয়েটা তার বাবাকে হোটেলে সাহায্য করতো, কাজকর্মে সাহায্য করতো। তাই একটা সময় তার সাথে গল্পগুজব করতে করতে তার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। এবং যে আসামি, তার সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে, স্ত্রী সন্তান সবই আছে, পরিপূর্ণ একটা সংসার আছে তার। দেখা গেছে যে ওই হোটেলে যখন যাওয়া আসা করতো, খাবারের হোটেল, তো ওই তার মেয়ের সাথে কথাবার্তা বলার ছলে তাদের সাথে একটা সময় প্রেমের সম্পর্ক হয়ে যায়। লোকটাই বেশি পাগল ছিল মেয়েটার জন্য। তো ওই মেয়েটার হাজব্যান্ড বাইরে থাকতো। যখন তাদের সাথে খুব ঘন একটা রিলেশন হয়ে গেল, তখন মেয়েকে বাধ্য করলো তার ওই হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার জন্য। মেয়েটা এই লোকের প্রেমে পড়ে, বাড়িওয়ালা প্রেমে পড়ে কী করলো, সে তার বাইরে থাকা হাজব্যান্ডকে তালাক দিল। এবং এই লোক তার বাসায় যাওয়া আসা করলো। একটা সময় সে তাকে চাপ দিল যে এইভাবে আসলে তো মানুষ খারাপ বলে, আমাকে বিয়ে করতে হবে। লোকটা লোক দেখানো বিয়ে, মানে তাকে খুশি করার জন্য একটা স্টেমে সই করলো। স্টেম দিয়ে তাদের সাথে বিয়ে হলো, কোনো কাজই দিয়ে না। তো বলছে যে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, তুমি কোনো সন্তান নিতে পারবা না, আমি তোমার যাবতীয় খরচ বহন করব, কিন্তু তুমি কোনো বাচ্চা নিতে পারবা না। মেয়েটা রাজি হলো, ঠিক আছে, আমি কখনো বাচ্চা নেব না, কাউকে বলবো না। একটা পর্যায়ে দেখা গেল যে যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণ তো মনে হয় যেন এ চাইতে মানে লক্ষ্মী বউ বা এ চাইতে ভদ্র জামাই দুনিয়ায় আর একটাও নাই। যেই মুহূর্তে একটু দ্বন্দ্ব হয়ে যায় তখন জীবন দুর্বিষহ মনে হয় যে তখন কেন মনে হয় যেন আমি ভুল করছি, কেন এই মেয়ের সাথে আমি রিলেশন করতে গেছি। তো মেয়েটা একটা চালাক ছিল। তো ছেলেটা তাকে বিশ্বাস করছিল, বাড়িওয়ালা তাকে বিশ্বাস করছিল, বলছিল যে তার সাথে প্রমিস হয়েছিল যে বাচ্চা নেবে না। কিন্তু ওই যে তার জায়গা জমি সম্পত্তির লোভ, একটা সময় 3-4 মাস পর মেয়েটা বলল যে সে প্রেগনেন্ট। তখন ওই লোকটা তার সাথে প্রচণ্ড ঝগড়া করলো যে তুমি আমার সাথে কমিটমেন্ট করছিলা যে তুমি কোনো সন্তান নিবে না, তাহলে তুমি কেন সন্তান নিছো? এখন বলতেছে যাওয়ার হয়ে গেছে, তুমি আমার ভুল বুঝো না, যাক আমাদেরই তো সন্তান, তুমি এটা মেনে নাও। তো ওই লোকের যে কথা সেই কাজ, সে আর তার সাথে সাক্ষাৎ করলো না, দেখা সাক্ষাৎ করলো না, তার কোনো খোঁজখবর নিল না। দেখা গেছে 2-3 মাস পর্যন্ত সে ওই মেয়ের বাসায় গেল না বা তার সাথে কোনো যোগাযোগও রাখলো না। এখন মেয়ে তো বাচ্চা ডেলিভারি হয়েছে, তখনও সে চুপ ছিল, কিছু করে নাই। যখন সন্তানের 3 মাস, তখন সে থানায় গিয়ে একটা মামলা করলো, নারী নির্যাতন আইনের ৯-১ ধারা। কী মামলা করলো? যে সে তার সাথে মানে বিয়ের প্রলোভন দেখিয়ে তা বিয়ে করে তার এই সন্তান হয়েছে। যথারীতি ওই লোককে জেল খাটতে হইলো। তারপরেও দেখা গেছে যে যখন চার্জশিট আসলো, তখন এই লোকটার জামিন হইলো আপোষের শর্তে। কী আপোষের শর্তে? যে এই মেয়েকে বিয়ে করতে হবে।
তখন কি করলো, ওই কোর্টের থেকে আপোষের সত্ত্বে তার জামিন হইল। এবং ওই ছেলেপক্ষ কী করলো, যে আসামি সেই পক্ষ বাচ্চা যেহেতু হয়েছে তারা অস্বীকার করলো এই বাচ্চা তাদের না। তখন ওই মেয়ের পক্ষের আইনজীবী ডিএনএ টেস্টের জন্য দরখাস্ত দিল। ডিএনএ টেস্ট হয়ে আসলো, ডিএনএতে প্রমাণ হইল যে এই লোকের সন্তান এটা, এই বাচ্চা। এখন ডিএনএ টেস্ট পজিটিভ আসার পর ওই মেয়ের তো আরও পাওয়ার বেড়ে গেল। এখন যেই লোক, যে আসামি, তার পরিবারের অবস্থাটা বোঝেন কি হুলস্থুল, বাচ্চা কাচ্চারা, মানে মান ইজ্জত সমস্ত শেষ। তার শালা সম্বন্ধী সমস্ত লোক কোর্টে চলে আসছে। এখন ওই মেয়ের সাথে মানে তারা আপোষে যাবে। ওই লোক কী করছে, ভয়ে তার সমস্ত সম্পদ তার 2 ছেলে মেয়েকে দিয়ে দিছে। এরপরে মানে ওই যে বাচ্চা হয়েছে এই ভয় কী করছে, তার সমস্ত সম্পত্তি 2 ছেলে মেয়েকে দিয়ে দিছে, 2 ছেলে মেয়ের নামে। পরবর্তীতে তার যে শালা সম্বন্ধী ছিল তারা সবাই কোর্টে চলে আসছে। এখন এই মেয়ের সাথে যে কোনো ওয়েতেই তারা আপোষে যাবে। এখন তো মেয়ের ডিমান্ড 5 লাখ বলছে, না 10 লাখ না। তারপরে দুই পক্ষের লয়ার বসাই, যেটা তো আর হবে না। তারপরে ওই মেয়ে লয়ার অনেক বোঝাইলো যে দেখো এই সংসার তো তোমার টিকবে না, আর যে জন্য তুমি যেই লোক দেখ করতেছো এই সম্পদ তো সে তার বাচ্চাদের দিয়ে দিছে, 2 বাচ্চাকে দিয়ে দিছে, তোমার কি আছে, কিছুই নাই। এই লোকের এখন আর কিছুই নাই। এক সময় দেখা গেছে এই লোকরই তোমার কামাই করে খাওয়াতে হবে। তো তুমি ওরা তোমাকে 10 লাখ টাকা দেখ, তুমি এই মামলা থেকে তাকে রেহাই দাও, তাকে তুমি তালাক দাও। তখন ওই মেয়ে বললো যে না 10 লাখ না, আমাকে 15 লাখ টাকা দিলে আমি এটা মেনে নিব। যাই হোক, ওই 15 লাখ টাকাই তারা রাজি হলো যে কোনোভাবে হোক আমরা এই 15 লাখ টাকা দিয়ে এই ঝামেলা মিটমাট করতে চাই, এই মামলা শেষ করতে চাই। ও যথারীতি ওই মেয়েকে নিয়ে আসলো। 10 লাখ টাকা দেওয়া হলো স্ট্যাম্পের মাধ্যমে, এবং আর 5 লাখ টাকা বাকি ছিল। এখন নারী শিশুর মামলা 9-এর 1 ধারা ধর্ষণ মামলা, এই মামলা আপোষযোগ্য মামলা না। সেই মেয়ে কিন্তু স্টেমে সই দিয়ে 10 লাখ টাকা নিয়ে নিছে, আর 5 লাখ টাকা বাকি রাখছে যে মামলা ওঠানোর পর 5 লাখ টাকা নিয়ে নেবে। ওই মেয়ে তো দাঁড়াইছে আদালতে মামলা তোলার জন্য। এখন আদালত মামলা তুলবে না, যে এই মামলা আপনার বলাও যেতেছে না যে তারা ডিভোর্স হয়েছে। বলতেছে যে স্যার আমরা ঘর সংসার করতেছি, এই মামলা থেকে এই আসামি, আমি আর মামলা চালাইতে চাই না, মামলা থেকে আসামি খালাস পেলে আমার কোনো আপত্তি নাই। এখন আদালত বলতেছে না এটা তো আপোষযোগ্য মামলা না, এটা সাক্ষী হবে, তারপরে আমি এই মামলা কী করবো। তারপরে বলতেছে যে এখন ওই মহিলা তো বলতেও পারতেছে না যে আমি টাকা পয়সা নিচ্ছি। এখন তো এই বাড়িওয়ালা ফেসাতে পড়ে গেছে, ওরে 10 লাখ টাকা দিয়ে দিছে। এখন ওই মহিলা মামলা যেহেতু জসব তুলে নাই, এখন তো সে আরও টাকা ডিমান্ড করতেছে যে আমি সংসারই করব, এই টাকা কি আমার রয়েছে নি, আমি খাইয়ে ফেলছি। দেখা গেছে যে 3-4 মাস হয়ে গেছে, ও টাকা হয়তো কোনো না কোনো কাজে লাগাই ফেলছে। এখন বলতেছে যে আমার এই টাকায় কিছুই হবে না, আমার বাচ্চার ভরণ পোষণের জন্য আমি মামলা করব। এখন আরও দৌড়ের উপরে রাখছে। এই হইল অবস্থা, মামলা কিন্তু ওঠে নাই। তো মহিলা এখন বলতেছে যে মামলা উঠে গেল, আমি এই যে বাচ্চা ডিএনএ টেস্ট হয়েছি এই রিপোর্ট নিয়ে আমি ওর ভরণ পোষণের জন্য পারিবারিক আদালতে মামলা করব। সে তো বইলেই দিতেছে। তো দেখেন একটু ভুলের কারণে তার সংসারটা তো নষ্ট হয়েছেই, আত্মীয় স্বজন যে যেখানে আছে সমস্ত কিছু মান ইজ্জত নষ্ট হয়েছে। এমন এক মেয়ের সাথে ভাগ্যে মেয়েটা এমনই লুবি বেরোইছে, এটা তো আসলে ভাগ্য, কখন কার ভাগে কোন মেয়ে পড়ে যায় এটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। এই মেয়েটা এতই লুবি বেরোইছে, গরিবের ঘরের মেয়ে। এখন সে এই যে 10 লাখ টাকা নিচ্ছে, এখন বলতেছে নাই মামলা আর আপোষ হবে না, মামলার মতো চলবে। আমি ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আমি আদালতে, পারিবারিক আদালতে যাব, আমার ভরণ পোষণ, আমার দেনমোহর এবং আমার বাচ্চার মানে সে যে বাবা এবং এই বাচ্চা বড় না হওয়া পর্যন্ত সে সমস্ত ভরণ পোষণ দিবে। এখন দেখেন কি অবস্থা। একটু সিদ্ধান্তের ভুলে দেখা গেছে, এই যে দেখে বলে না যে পচা শামুকে পাকাটা, এই লোকটার একই অবস্থা হয়েছে। তার নিজের কোনো সম্পদ নাই, ছেলেমেয়েরা নামে হয়ে গেছে, তাই সে এখন জিরো। এই যে মেয়ে, এই মেয়েও পিছ ছাড়তেছে না। এই যে ভবিষ্যতে এই মেয়ে বাচ্চার ভরণ পোষণের জন্য মামলা করবে, সে দিতে বাধ্য, লিগেলি সে তার বাবা। তো যখনই যেটাই আমরা করি না কেন একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু আর এই ধরনের বিপদে পড়তে হয় না। কারণ বিপদ তো অনেক সময় দেখা গেছে যে আমরা না বুঝেই বিপদে পড়ে যাই, যার জন্য আমাদের সারাটা জীবন ভুগতে হয়। আশা রাখি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন এবং এই
যারা এই ধরনের প্রবলেম আছেন